প্রিয় দর্শক, অর্থমন্ত্রী জনাব এইচ মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করেছেন। বাজেট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা বিশ্লেষণ। আমরাও সামিল হয়েছি সেই আলোচনা বিশ্লেষণে। হ্যাঁ দর্শক, বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ অর্থনৈতিক দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ধারাবাহিক আয়োজন এফি টক্সে আমাদের এবারের বিষয় জাতীয় বাজেট 2024-25। আর আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। মাসরুর রিয়াজ গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী। আর সঙ্গে রয়েছি আমি শিয়াবুর রহমান। জনাব মাসরুর রিয়াজ, স্বাগত আমাদের আলোচনায়। আপনি জানেন ইতিমধ্যে অর্থমন্ত্রী নতুন বছরের জন্য জাতীয় বাজেট পেশ করেছেন পার্লামেন্টে, এবং এই বাজেটের আকার তিনি নির্ধারণ করেছেন 7,97,000 কোটি টাকা। এবং ইতিমধ্যে আপনি এই বাজেটের প্রধান ফিচারগুলো সম্পর্কে জেনেছেন। আপনি এই বাজেটটাকে সামগ্রিকভাবে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে এফি টক্সে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমি মনে করি বাজেটটা এই বছর বাজেটটা এসছে একটা বিশেষ কনটেক্সটে, খুব আমি বলবো সেন্সিটিভ কনটেক্সট। কারণ পরপর তৃতীয় বছরের মতো অর্থনীতি একটা চ্যালেঞ্জের মধ্যে আছে। গত 2 বছরও বাজেট একটা চ্যালেঞ্জের মুখে দেওয়া হয়েছিল, কারণ কিন্তু তৃতীয় বছরেও যখন চ্যালেঞ্জের মুখে বাজেটটা দেওয়া হচ্ছে তখন বোধহয় ডিফিকাল্টিটা আমাদের ধরেই নিতে হয় আরও বেশি, কারণ প্রলংড বা কন্টিনিউড চ্যালেঞ্জ আছে নাম্বার 1। আর কয়েকটা জায়গায় চ্যালেঞ্জ বোধহয় আরও ডিপেন্ড করেছে, যদি যেমন ফরেন এক্সচেঞ্জের রেজিমের ক্ষেত্রে, ফরেন রিজার্ভের ক্ষেত্রে, ইনফ্লেশনের ক্ষেত্রে। তাহলে এইবারের বাজেট আমার মনে হয় সবচাইতে বড় একটা, যে কোনো বাজেটের আমি মনে করি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে তার মধ্যে 3টা এরিয়া আমি মনে করি যে সর্বাধিক প্রায়োরিটি পায়। একটা হলো ওভারঅল দেশের অর্থনীতির জন্য বাজেটটা কি করছে, অর্থনৈতিক যে স্ট্র্যাটেজি। দ্বিতীয় হলো ফিসক্যাল পজিশন, সেটাকে মাথায় রেখে সেটার সমৃদ্ধি বা সেটার স্ট্রেংথের জন্য কি করছে। আর তৃতীয় হচ্ছে বাজেটটা ইমপ্লিমেন্টেবল নাকি, এই 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ। তো ওই ইকোনমিক পার্সপেক্টিভে এবার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ বাজেটের জন্য আমাদের যে ম্যাক্রো ইকোনমিক এই তৃতীয় বছরের মধ্যে যে ধারাবাহিক চ্যালেঞ্জ চলছে এটাকে স্টেবিলাইজ করা, এবং সেই জায়গাটায় বাজেটের পক্ষে যেটুকু করার আছে সেটা কিন্তু সবচাইতে বেশি আমার মনে হয় অবদান রাখতে পারে ইনফ্লেশন বা মূল্যস্ফীতির সেটাকে কন্টেইন করতে। তো সেইটাকে যদি আমি দেখি তাহলে সেটাকে মাথায় রেখে এবং মনিটারি পলিসিতে অলরেডি যে কৌশলটা নেওয়া হয়েছে কন্ট্রাকশনারি বা রক্ষণশীল কৌশল, সেটার সাথে কিন্তু সমন্বয় করে বাজেটটা আমি মনে করি রিলেটিভলি সাইজ ওয়াইজ রক্ষণশীলই আছে। কারণ প্রতি বছর 10-12% আগের বছরের তুলনায় বাজেটের সাইজ বড় থাকে, এবার এটা 5%-এ রাখা হয়েছে প্রপোজ বাজেটে। এটা আমি মনে করি ওয়েলকাম, এবং সেইটা হয়তো অনেক অপ্রয়োজনীয় ব্যয়, উন্নয়ন ব্যয় বা রেভিনিউ বাজেট সেই জায়গাতে হয়তো কাটছাট বা স্যাক্রিফাইস করেই এই যে একটু রক্ষণশীল বাজেট বা লেস অ্যাম্বিশাস বাজেট দেওয়া হয়েছে। এটা ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। তবে আমরা যদি এর পরবর্তী ধাপগুলো দেখি, এই ইনফ্লেশনারি প্রেশার রিলিফের জন্য কিন্তু বাজেট অনেক কিছু করতে পারে। সেই জায়গায় বোধহয় আরও বেশি কিছু করার সুযোগ ছিল। আমরা এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি, এখনো খুব ডিটেইলে দেখতে পারিনি বা ব্রড হেডলাইন্সগুলো, এবার বোধহয় বাজেটের একটা সেন্ট্রাল থিম করের হার বাড়ানো বিভিন্ন জায়গায়, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে, যেমন আপনার হাইয়েস্ট ট্যাক্স ব্র্যাকেট 25% থেকে 30%-এ করা হয়েছে। এত ইনফ্লেশনের মধ্যেও যে ট্যাক্স ফ্রি ইনকাম যে সিলিংটা সেটাকে বোধহয় বাড়ানো হয়নি আমি যতটুকু জানি, এবং অন্যান্য অনেক কিছুতে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল নতুন বা করের হার বাড়ানো হয়েছে। তো ইনফ্লেশন কন্টেইন করা, ডোমেস্টিক ডিমান্ড স্পেন্ডিং কমিয়ে যেভাবে বাজেটের একটা লক্ষ্য হওয়া উচিত, ইনফ্লেশনারি প্রেশার এবং পেইন রিলিফ করা সিটিজেন্স এবং বিজনেসদের, সেটাও মনে হয় বাজেটের লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু সেই জায়গাটাই বোধহয় করের হারের বাড়ানোর দিকে বেশি নজর দেওয়া হয়েছে, সেটা ইনফ্লেশনারি প্রেশার লাঘব করতে খুব বেশি বা পেইনটা লাঘব করতে খুব বেশি সহায়ক হবে না। আপনি বললেন যে এবার বাজেটের আকার বেড়েছে গত বছরের বাজেটের তুলনায় 5%-এরও কম, ইনফ্যাক্ট একটু কম। আমরা যদি ইনফ্লেশনকে হিসাবে ধরি তাহলে কি বাজেটের আকার তাহলে গত বছরের তুলনায় প্রকৃতপক্ষে ছোট হয়ে গেল? ছোট হয়েছে, এবং সেটাই কাম্য এবার।
সেটাতে আমার মনে হয় দুঃখ বা লজ্জার কিছু নাই, কারণ ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পার্টিকুলারলি ইনফ্লেশন কন্টেইন করা এখন হাইয়েস্ট প্রায়োরিটি। এটা যখন কন্টেইন হয়ে যাবে, হওয়াটা অসম্ভব কিছু না, অন্যান্য দেশ করেছে, বাংলাদেশও পূর্বে করেছে, করাটা সম্ভব, তখন কিন্তু আমরা আবার ওই বাজেটের উচ্চাভিলাষ সেখানে যেতে পারবো, আমরা গ্রোথের উচ্চাভিলাষ সেখানে যেতে পারবো। আমি বলবো যে আপনি ঠিকই বলেছেন যে আমার যদি নমিনাল ইনক্রিজ দেখি 5%-এর কাছাকাছি, কিন্তু ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে হয়তো ইনক্রিজই হয়নি, দেখা যাবে যে অ্যাকচুয়ালি কমেছেই, উইচ ইজ ভেরি ওয়েলকাম এই সময়টার জন্য। কিন্তু ওই আমরা তারপরে যখনই আমি দেখছি যে বাজেটের ইনস্ট্রুমেন্টগুলোকে কিভাবে ব্যবহার করা হয়েছে, সেখানে গিয়ে দেখছি যে কর হার বাড়ানোর একটা ব্যাপক প্রবণতা এবার দেখা গেছে। সেটা ইনফ্লেশন ঠিক কমানো বাড়ানোতে হেল্প না করলেও পেইন রিলিফে হেল্প করবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা বক্তব্যে দেখেছি যে পাওয়ারের দাম বাড়ানো হবে, প্রায় বোধহয় 4 দফায় দ্বিগুণ করা হবে। তো পাওয়ার এবং এনার্জি এটার কিন্তু শক ট্রান্সমিশন ব্যাপক, মানে এরা ব্যাপক হারে ব্যাপক জায়গায় এটার শকটা হয়, ইম্প্যাক্টটা হয়। সুতরাং এই পাওয়ারের এই সময়, যেই মুহূর্তে আমরা হাই ইনফ্লেশনারি প্রেসারে আছি, সেই সময় পাওয়ারের দাম দ্বিগুণ করা, এটা করাই হচ্ছে মূলত সাবসিডি উইথড্র করার জন্য। তো সাবসিডি উইথড্র করতে হবে, এটা ভালো কথা, কিন্তু সাবসিডিটা আমার মনে হয় রাইট জায়গা থেকে উইথড্র না করে রং জায়গা থেকে বেশি উইথড্র করা হচ্ছে। সেটা কি? ক্যাপাসিটি, আমি যেটা জানি পাওয়ারের এই মুহূর্তে টোটাল সাবসিডির 80% ক্যাপাসিটি পেমেন্ট। এই ক্যাপাসিটি পেমেন্ট কোথায় যাচ্ছে? পাওয়ার প্ল্যান্টের মালিকদের কাছে। বেশিরভাগই যাচ্ছে এমন পাওয়ার প্ল্যান্টের মালিকদের কাছে যারা বছরের পর বছর এই ক্যাপাসিটি পেমেন্ট পেয়ে এসছে, এবং তাদের প্রায় সবারই কিন্তু প্রজেক্ট কস্ট রিকভার হয়ে গেছে, এখন কন্ট্রিবিউশন নেই, বসে বসে টাকা পাচ্ছে। তাহলে এই ক্যাপাসিটি পেমেন্টের সাবসিডিটা কি শূন্যের যতটা কাছাকাছি আনা যায় তাই আনা উচিত ছিল না? রিটেইলার বা বিদ্যুতের ভোক্তা পর্যায়ে সাবসিডিটা না কমিয়ে, সাবসিডি ওভারঅল কমাতে হবে বিদ্যুতে, কোনো সন্দেহ নেই, আমি এগ্রি করি, কিন্তু রং জায়গা থেকে কমিয়ে, মানে যেখানে কমানো উচিত না সেখান থেকে কমিয়ে, যে জায়গায় কমানোর যথেষ্ট সুযোগ আছে সেই জায়গা থেকে কমিয়ে ফেলছে। এটা একটা উদাহরণ আমি দিলাম যে বাজেট ওই জায়গাটাতে আমার মনে হয় ঠিক বাজেটের আকার ছোট হয়ে যে একটা ভালো উদ্যোগ হয়েছে, সেটা আবার কিছুটা সেটা নিউট্রালাইজড হয়ে গেছে, সেটার এফেক্টটা আমি মনে করি। এবং একই সাথে আপনি বাজেটের সাইজটা আসলে তাকে দেখার সাথে সাথে ওর ডেফিসিটটাও আমাদেরকে দেখতে হবে। তো এই বছর 2,56,000 কোটি টাকা ডেফিসিট আছে, যেটা বোধহয় গত বছরের তুলনায় একটু কমই আছে। গত বছরের তুলনায় ডেফিসিট সাইজটা বোধহয় -2%, মানে 2% ড্রপ করেছে, 2,56,000 কোটি টাকা। ইন অল কাউন্ট আমরা যদি টোটাল বাজেট সাইজ এবং জিডিপির সাথে কম্পেয়ার করি, অনুপাত ধরলে গত বছরের চেয়ে একটু কম আছে। হাউএভার আমার প্রশ্নটা আরেকটু গভীর। 2,56,000 কোটি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একটু বোধহয় বেশি হয়ে গেছে। তার মানে হলো বাজেটটা আরো ছোট হওয়ার সুযোগ এবং দরকার ছিল। ছোট দিকে এগিয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমার মনে হয় আরো রুম ফর ফার্দার রিডাকশন, কারণ ডেফিসিটটা যে 2,56,000 কোটি, এটা তো কারেন্ট বাস্তবতা এটা একটু বড় ডেফিসিট। আবার এটাকে ফাইন্যান্স করতে গিয়ে অন্য আরেকটা লুপ হোলের সৃষ্টি হচ্ছে। সেটা কি? আমার ব্যাংক বোরোয়িং 1,37,000 কোটি টাকা, ডোমেস্টিক ব্যাংক বোরোয়িং 4% ইনক্রিজ করা হয়েছে গত বছরের তুলনায়। এটা তো হওয়া উচিত ছিল না আমার মনে হয়। সুতরাং বাজেটে দেখা যাচ্ছে ভালো কিছু উদ্যোগ আছে, কিন্তু তার সাথে সমন্বয় রেখে আবার কিছু অন্য আরো কিছু উদ্যোগ দরকার ছিল, সেই জায়গাগুলোতে আমরা খুব এনকারেজিং সাইন দেখছি না। আপনি বেশ কতগুলো চ্যালেঞ্জ বললেন এবার বাজেট আসলে যেগুলোকে অ্যাড্রেস করা দরকার ছিল। আমার আরও কিছু চ্যালেঞ্জ আছে, যেমন আমাদের ইকোনমিক ইনস্টেবিলিটি একটা চলছে, তারপরে আমাদের ফরেন রিজার্ভ ভালো প্রেশারের মধ্যে আছে। আমার মনে হয় আমাদের এখন যে রিজার্ভ 20 বিলিয়নেরও কম, নিচে ইউজেবল রিজার্ভ 13। এক্স্যাক্টলি। তো এটা দিয়ে আমরা কমাসের 3 কি 4 মাস, হার্ডলি 3 মাস এই মুহূর্তে ইম্পোর্ট কম্প্রেসড অবস্থায়। এক্স্যাক্টলি। এইটা অ্যাড্রেস করবার জন্য কি পর্যাপ্ত প্রভিশন এই বাজেটে রাখা হয়েছে? এইখানে একটা জিনিস আমার মনে হয় একটা দিক আমি দেখছি, কিন্তু প্রথম কথা হলো যে ফরেন এক্সচেঞ্জ রেজিম, আপনি ঠিকই বলেছেন, আমি ইনফ্লেশনটা বেশি বলেছি। আমার যে ওভারঅল ম্যাক্রো চ্যালেঞ্জ চলছে সেটা ইনফ্লেশন একটা অংশ, ফরেন এক্সচেঞ্জ রেজিমের ইনস্টেবিলিটি এবং রিজার্ভ বা ডলারের সাপ্লাইয়ের সংকট, সেটা একটা আরেকটা ইনস্টেবিলিটির কারণ। এখন বাজেটের পক্ষে কিন্তু ফরেন এক্সচেঞ্জ রেজিমকে ইনফ্লুয়েন্স করা, তার রেট, রিজার্ভ, এগুলোকে ইনফ্লুয়েন্স করার যে খুব বেশি অস্ত্র আছে বাজেটের হাতে তা না, কিন্তু যেটা আছে সেটা হলো এগেইন ওই বাজেটের সাইজ অ্যান্ড পার্টিকুলারলি ডেভেলপমেন্ট স্পেন্ডিং,
সেটাকে কেন্দ্র করে। কারণ ডেভেলপমেন্ট স্পেন্ডিং, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট প্রজেক্টসগুলো হয়, পাবলিক ইনভেস্টমেন্ট, একটা বড় অংশ কিন্তু ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট। সো এই যেহেতু ডেভেলপমেন্ট এডিপি আগের বছরের তুলনায় খুব একটা বাড়েনি, খুবই নমিনাল ইনক্রিজ, এটা আমি মনে করি ওভারঅল ডলারের ডিমান্ডটাকে একটা রিজনেবল লেভেলে রাখার জন্য হেল্প করবে, যেটা এখন ফরেন এক্সচেঞ্জ রিলেটেড আদার পলিসিস যেটা বাজেটের আওতার বাইরে, সেটাকে দিয়ে যদি আমরা কমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা ফরেন এক্সচেঞ্জ রেজিমে হয়তো একটু ভালো কিছু দেখতে পারবো। এবং অন্যান্য ক্ষেত্রে এই বাজেটে আরও যে প্রায়োরিটিগুলো রাখা দরকার ছিল, সেগুলো কি পর্যাপ্তভাবে রাখা হয়েছে, অর্থমন্ত্রী রাখতে পেরেছেন কিনা? জি, আমি প্রথমেই বলছিলাম যে বাজেট, যে কোনো দেশের বাজেটের একটা প্রধানতম 3টা উদ্দেশ্য থাকে। অর্থনৈতিক যে স্ট্র্যাটেজি, ওটাকে হেল্প করা, তো সেইখানে দ্বিতীয়টা হলো আমাদের ফিসক্যাল পজিশন, থার্ড হলো আমার বাজেট ইমপ্লিমেন্টেশন ফিজিবিলিটি। এখন অর্থনৈতিক বিষয়ে আমি আর আপনি যেটা আলাপ করলাম, ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ স্টেবিলাইজ করা প্রধানতম প্রায়োরিটি, কিন্তু এর বাইরেও কিন্তু 2-1টা বড় প্রায়োরিটি আছে আমার। কিন্তু সামনে বাংলাদেশের আগামী দিনের যে অর্থনৈতিক ধারা বা প্রবৃদ্ধি বা ডেভেলপমেন্ট অ্যাসপিরেশন, এবং কিছু ট্রানজিশন আছে। আমি এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছি 26 সালের পরে, 29-এর পরে, সেই কারণে আমি সাবসিডিজ, জিএসপি এই ধরনের সুবিধা আমি হারিয়ে ফেলবো। সুতরাং সেইগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। অবভিয়াসলি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন 1 নম্বর প্রায়োরিটি, কিন্তু তার সাথে সাথে বাজেট একেবারে সেই বিষয়গুলো যে আমার যে লং টার্ম গ্রোথ নিডগুলো আছে, সেগুলো থেকে যদি একেবারে চোখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু আবার এই স্টেবিলিটি থেকে বের হয়ে আসে নতুন প্রবলেমে পড়ে যাব। তো সেই জায়গায় আমার কি আছে, যেমন আমার যখন জিএসপি চলে যাবে, আমার 8 থেকে 12% আমার ইম্পোর্ট ট্যাক্স এক্সপোর্টের উপর আমাদের দেশের হবে, ইম্পোর্ট এক্সপেন্সিভ হয়ে যাবে, আমার দেশের প্রোডাক্ট যারা ইম্পোর্ট করবে তাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে। ইন্টারন্যাশনাল মার্কেটে 1% দাম এদিক ওদিক হলে কম্পিটিশনে আমরা কম্পিটিশন লুজ করতে হয়। এখন এইটাকে অ্যাড্রেস করতে গেলে বাংলাদেশের কিছু কাজ আছে যেগুলো মধ্যম মেয়াদী প্রস্তুতির ব্যাপার। যেমন আমার প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, উৎপাদনশীলতা আমার কম। এই প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে আমার স্কিলস এবং টেকনোলজি অ্যাপ্লিকেশন ইন বিজনেস, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস, সেই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি অনেক। এখন বাজেটের সেই জায়গার অ্যালোকেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো যতটা প্রয়োজন টানাটানি বা স্মল বাজেটের জন্য অতটা নাও করতে পারে, কিন্তু করতে হবে, এই একটা বিষয়। আমার দ্বিতীয় হলো আমার এক্সপোর্ট কম্পিটিটিভনেসের সবচাইতে বড় ইনএফিসিয়েন্সি আমরা দেখছি প্রোডাক্টিভিটির সাথে সাথে, পারহ্যাপস নাম্বারে আরও বেশি, পার্সেন্টেজে, সেটা হলো আমার স্পিড টু মার্কেট, আমার লজিস্টিক্স, সেই পোর্ট থেকে শুরু করে মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স সার্ভিসেস, ওয়্যার হাউজিং, এগুলো আমরা আমাদের কম্প্যারেটর কান্ট্রি যারাই আছে তাদের সবার তুলনায় অনেক পিছিয়ে, যার ফলে আমার সময়, কস্ট এবং ওভারঅল স্পিড টু মার্কেট 3টাই ক্ষতিগ্রস্ত। আন্তর্জাতিক মার্কেটে এক্সপোর্টের এখন কিন্তু অন্যতম প্রধান নিয়ামক কোয়ালিটির সাথে সাথে স্পিড টু মার্কেট। সো লজিস্টিক্স সেক্টরে যেহেতু আমরা খুব পিছিয়ে আছি, সম্প্রতি একটা ভালো কাজ হয়েছে, ন্যাশনাল লজিস্টিক্স পলিসি 2024, এটা এপ্রিল মাসে পাস হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ, ন্যাশনাল ভিশন, ন্যাশনাল ওনারশিপ এসছে। এখন এর আওতায় আমার তো লজিস্টিক্স সক্ষমতা বাড়াতে, লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা ট্রেড ইনফ্রাস্ট্রাকচারও বলি, সেটা পোর্ট হতে পারে, মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন, ল্যান্ড পোর্টস, এইসব জায়গায় তো আমার অ্যালোকেশন বাড়াতে হবে। কিন্তু আমি যদি ওভারঅল একটা ইনিশিয়াল অ্যালোকেশন দেখি, আমার কিন্তু ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনে 5% ড্রপ করেছে অ্যালোকেশন। এগেইন বাজেট ছোট, কিছুটা কোথাও না কোথাও ড্রপ করতে হবে, কিন্তু আমার মনে হয় পাওয়ার অ্যান্ড এনার্জি আর ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনে অনেকটাই লজিস্টিক্সের বেশ কিছু এরিয়া আওতাভুক্ত, সেখানে বোধহয় কমানোটা আসলে ঠিক হয়নি। সেই জায়গাগুলোই আমার মনে হয় বাড়ানো দরকার ছিল। বরঞ্চ আমি বলবো গভর্নমেন্টের যে রেভিনিউ বাজেট, যেখানে হাই এক্সপেন্ডিচার, উৎসব ভাতা আমি দেখলাম যে এইবারও কন্টিনিউ করছে, ইভেন এডিপির সাইজ ছোট রাখা হয়েছে, যতটা বাড়ে তার চেয়ে কম। কিন্তু আমার মনে হয় অনেক অপ্রয়োজনীয় প্রকল্প এর মধ্যে আছে। আপনারা নিশ্চয়ই নিউজ পেপারে এর মধ্যে দেখেছেন যে সরকারি কর্মকর্তাদের বাসভবন গুলশান, বনানী থেকে নিয়ে পুরো দেশে আরও অনেক বানানো হচ্ছে। কোনো দেশের রাষ্ট্রদূতের বাংলাদেশে কোনো দেশের রাষ্ট্রদূতের বাসভবন বানিয়ে দেওয়া হচ্ছে। কয়েকটা শহরে অনেক সৌন্দর্য বর্ধন অ্যালোকেশন, বাজেটের অ্যালোকেশন আছে। তো এগুলো তো না করলেও হতো, 1টা বছর না হলে, 2টা বছর না হলে তো কোনো ক্ষতি নেই। সেই টাকাটা কিন্তু আমাদের এনার্জিতে,
ট্রান্সপোর্টে আমার থাকা উচিত ছিল। তো আমি মনে করি যে সেই জায়গাগুলোয় বোধহয় কিছুটা নজর আমার মানে ফাইনাল বাজেট যেটা অ্যাপ্রুভ হবে সেখানে একটু প্রায়োরিটি বাড়াতে হবে। এবার বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এইটা কি রিচেবল এবং সেটা রিচ করতে গেলে কি কি করণীয়? থ্যাংক ইউ, আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গা ধরেছেন এবং এইটাই কিন্তু যে বাজেটের ফিসকাল যে ক্যাপাবিলিটি বাজেটের উদ্দেশ্য থাকে সেটাকে এফিশিয়েন্ট করা এবং তার সাথে ইমপ্লিমেন্টেশন, এই দুটার সাথেই যুক্ত রাজস্ব আহরণের বিষয়টা। রাজস্ব আহরণে এর ভিতরে আপনি যে অ্যামাউন্টটা বললেন 5,41,000 কোটি, এর মধ্যে 4,80,000 কোটি টাকাই আসবে ট্যাক্স রেভিনিউ থেকে, যেটা এনবিআর এর দায়িত্বপ্রাপ্ত। তো আমরা দেখছি যে আমাদের ট্যাক্স রেভিনিউ কালেকশনটা, মানে আমার জিডিপি টু ট্যাক্স টু জিডিপি সেই জায়গায় আমি গেলামই না, আমি একেবারে অ্যাবসোলুট অ্যামাউন্টে গেলাম। সেই অ্যাবসোলুট অ্যামাউন্টে কিন্তু আমরা স্ট্রাগল করছি অনেক বছর ধরে। আমাদের যে টার্গেট থাকে আমরা টার্গেটটা আসলে বেশিরভাগ সময় মিট করতে পারি না। রিভাইজ বাজেটে গিয়ে নামায় দেওয়া হয়, সেটারও একটা কাছাকাছি, পুরোটা না 100-র কাছাকাছি। এইবার ধারণা করা হচ্ছে 3,80,000 কোটি টাকার মতো কালেকশন হবে ট্যাক্স রেভিনিউ। তো সেখান থেকে 4,80,000 কোটি টাকা, অলমোস্ট 25-26% ইনক্রিজ। বর্তমানের অর্থনীতির বাস্তবতায় কি এটা সম্ভব? আমি তো মনে করি না, কারণ আমি তো ডোমেস্টিক ডিমান্ড কমাতে চাচ্ছি। ইনফ্লেশন ম্যানেজমেন্টের কারণে আমার ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে যাতে মানি সাপ্লাইটা একটু কমে, লোন একটু কমে স্বল্পকালীন সময়ে, ইম্পোর্ট কম্প্রেশন আছে, ইনভেস্টমেন্ট এফেক্টেড হবে সেগুলোর কারণে। এমনিও ডলার আনস্টেবল বা লোকাল কারেন্সি আনস্টেবল থাকলে ইনভেস্টমেন্ট একটু হলেও একটু নেগেটিভলি এফেক্টেড হয়। তাহলে এই সময়টাতে আমার রাজস্ব আসবে কোত্থেকে? তাহলে এত ইকোনমিক অ্যাক্টিভিটি তো একটু হলেও শ্রিঙ্ক করবে। তো সেই জায়গাটায় আমার মনে হয় এটা একটু আনরিয়ালিস্টিক হয়ে গেছে। তবে এইটা এই বছরেরই প্রবলেম না, এটা আমরা যখন সুসময়ে ছিলাম অর্থনীতির তখনও আমাদের এই প্রবলেম থাকতো। এটার আরেকটা মৌলিক কারণ হচ্ছে আমাদের যে রেভিনিউ টার্গেটিং হয় সেটা খুব সিস্টেম্যাটিক না। এটা মোটামুটি আগের বছরে এত হয়েছে, তার তুলনায় এবার আরও এত। আগে এক্সপেন্ডিচার ঠিক করে আমাদের এখানে শোনা যায়, এক্সপেন্ডিচার ঠিক করে বলা হয় যে এখন তাইলে এই এক্সপেন্ডিচার কাভার করতে এত % রেভিনিউ দিয়ে নিয়ে আসো। এটা তো খুবই নন সিস্টেম্যাটিক এবং ইনএফিশিয়েন্ট একটা ওয়ে, এবং যেটার কিন্তু আলটিমেট প্রেশার, আনফেয়ার প্রেশার দুটো জায়গায় পড়ে। একটা হলো আমরা এনবিআরকে অনেকে দোষারোপ করি, কিন্তু সেন্ট্রালি যখন সরকার এইভাবে আনরিয়ালিস্টিক টার্গেট ঠিক করে এবং সেই টার্গেটটা চাপিয়ে দেয় এনবিআর এর উপর কালেকশনের জন্য, এটা কিন্তু আনফেয়ার অন এনবিআর। আবার এনবিআর যখন আনফেয়ার একটা টার্গেট পায়, সে গিয়ে তার এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদের উপর আনফেয়ার প্রেশার ক্রিয়েট করে, যেটাকে আমরা বলছি যে এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদেরকে স্কুইজ করা হয়। তাহলে এইটার মূলটা কিন্তু আমার ট্যাক্স রেভিনিউ টার্গেটিং সিস্টেম, সেই জায়গায় আমার গলদ আছে, সেটা ঠিক করতে হবে। আর এই যে মাইন্ডসেট, আগে খরচ ঠিক করে তারপর রেভিনিউ টার্গেট দেয়, এটাকে উল্টা করতে হবে। রেভিনিউ কি হতে পারে বর্তমান বাস্তবতায়, আর ফিসকাল ডিসিপ্লিন বজায় রেখে কতটুক লোন সম্ভব সেটাকে মাথায় রেখে খরচ ঠিক করতে হবে। কিন্তু এখানে আমরা অফটেন খরচ আগে হয় বলেই আমাদের মনে হয়। তো সেই জায়গাটায় রেভিনিউ আমি খুব বেশি আনরিয়ালিস্টিক মনে করছি না। আর এছাড়াও এনবিআর এ আমাদের রেভিনিউ সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য আমরা ডিজিটালাইজেশনের কথা প্রায়ই বলি। ইটস নট অনলি ডিজিটালাইজেশন, এটা পলিসি মডার্নাইজেশন, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, সেখানে ইনভেস্টমেন্ট অনেক কম এনবিআর এর সক্ষমতা বাড়ানোর। জি, এবারের বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকার মতো। এটা নিশ্চয়ই একটা বড় গ্যাপ, এবং এর বেশিরভাগই আসবে ফরেন সোর্স থেকে। যদি ফরেন সোর্স থেকে আমরা সেটা না পাই, তাহলে কি সমস্যা আমাদের হতে পারে? ফরেন সোর্স থেকে পেলেও সমস্যা হতে পারে। ফরেন সোর্স থেকে যদি না পান, আপনার ব্যাংক বরোইং আরও বাড়বে। 1,37,000 কোটি টাকা টার্গেট করেছে, উইচ ইজ এগেইন ভেরি হাই। কারণ এই 1,37,000 কোটি টাকা একটা, মানে গত বছরের তুলনায় কিন্তু এটা 4-5% বেশি গত বছরের যে ব্যাংক বরোইং। সুতরাং এই বছর যেখানে আমার সবকিছু একটু রক্ষণশীল থাকা উচিত ছিল, সেখানে ডেফিসিটটা বড় রেখে আমি এত বড় ব্যাংক বরোইং রাখাটা দরকার ছিল না। সেকেন্ড হলো, ব্যাংক বরোইং মানি হলো সরকার কর্তৃক ব্যাংক বরোইং মানি হলো প্রাইভেট সেক্টরকে জন্য ঋণ কম অ্যাভেলেবিলিটিটা কম রাখা, ক্রাউডিং আউট এফেক্ট বলি। কিছুটা এইবার হয়তো ডিমান্ড কম থাকতেই পারে, ইন্টারেস্ট রেট বাড়বে, কিন্তু এত বড় ক্রাউডিং আউট হলে আবার স্বাভাবিক বা ইভেন কন্ট্রোল লেভেলেও যেই লোন আমরা আশা করছি প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিংয়ে যাবে, সেটাও কমে যেতে পারে। কারণ সরকার তো রিস্ক ফ্রি বরোয়ার,
ব্যাংকগুলো এই অর্থনৈতিক পরিস্থিতিতে প্রাইভেট সেক্টরকে দিয়ে রিস্ক নেওয়ার চেয়ে তার প্রায়োরিটি ওখানে দিতে পারে, সে প্রায়োরিটি এটা ডাইভার্ট করে দিবে ওখানে, এবং ডাইভার্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হার্ডেস্ট হিট হবে স্মল অ্যান্ড মিডিয়াম, কারণ ওই টাকাটাই আগে দিবে সরকারের কাছে, কারণ স্মল অ্যান্ড মিডিয়াম তো একটু এমনিতেই যে কোনো জায়গাতেই যে কোনো সময় একটু রিস্কি, প্লাস রিলেশনশিপ ওয়াইজও তাদের শক্তিটা অত বেশি না ব্যাংকের সাথে। সো আমরা কিন্তু এসএমই ফাইন্যান্সিংকে অনেক বেশি হার্ট করে ফেলবো এর মাধ্যমে। চলতি অর্থ বছর যেটা চলছে এখন, সেখানে আমাদের ফরেন ডেট সার্ভিসিংয়ে আমরা 3.83 বিলিয়ন ব্যয় করছি এবার, আর নতুন যে অর্থ বছর শুরু হচ্ছে সেখানে 5 বিলিয়নের বেশি উপরে যাচ্ছে, 5.1 বিলিয়ন। তো এটা ডলারের উপর কতটা চাপ? নিঃসন্দেহে এটা আমরা অলরেডি একটা বড় চাপের মধ্যে আছি। ডলারের ডিমান্ড সাপ্লাই, মানে ডিমান্ডটা এক্সেসিভ কম্পেয়ার টু সাপ্লাই, সেইখানে আমরা ইম্পোর্ট কম্প্রেস করে ডলারের ডিমান্ড কমাচ্ছি, এবং ইম্পোর্ট কম্প্রেশনের মাধ্যমে কিন্তু অর্থনীতিতে আমরা বিভিন্ন পেইন বা ইনকনভিনিয়েন্স আমরা আমাদের কাঁধে নিচ্ছি, উপায় নাই। পেইনটা কি? আমার ইম্পোর্ট কম, র মেটেরিয়ালস ইম্পোর্ট কম হচ্ছে, মেশিনারিজ ইম্পোর্ট কম হচ্ছে, ইন্টারমিডিয়েট গুডস কম হচ্ছে, ইভেন ফিনিশ গুডসও হচ্ছে কম হচ্ছে, যার ফলে আমার কিন্তু প্রোডাকশন টাইম, ডেলিভারি টাইম এবং বাজারে অ্যাভেলেবিলিটি অফ প্রোডাক্টস, যেটা আবার সাপ্লাই চেইন ডিসরাপশন করে দাম বাড়াতে কাজ করছে। অলরেডি তো উই আর ইন লট অফ পেইন এইটাতে। তাহলে ঠিক আছে, কিন্তু অর্থনীতির স্বার্থে, কন্ট্রোল করার স্বার্থে এটা পেইনটা নিতে হচ্ছে, কিন্তু এই ধরনের মানে আননেসেসারি ফরেন লোনের বোঝা বাড়িয়ে এই যে পেমেন্ট অব্লিগেশনের মাধ্যমে আবার অন্য দিক থেকে আমার ডিমান্ড বেড়ে যাচ্ছে, ডলার ডিমান্ড, তাহলে আমি এই যে কষ্টটা নিচ্ছি, এই কষ্টের তো ফলটা আমরা পাবো না। ওই পেইনের যেই কারণে নেওয়া, সেই দেখা যাবে সেই কারণটা মানে উদ্দেশ্যটা আমার আনঅ্যাচিভ থেকে যাবে এবং আরো প্রলংড হবে। সুতরাং এটা আমাদের আসলে খুবই সাবধানে ভেবে চিনতে আমাদের ওভারঅল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং স্ট্র্যাটেজিটা আমার মনে হয় খুব র্যাডিক্যাল পরিবর্তন দরকার গত কয়েক বছরের তুলনায়, যেটা অনেক বেশি প্রজেক্ট হেভি, সেই প্রজেক্ট এট এনি কস্ট ফাইন্যান্স হেভি হয়ে গেছিল, সেটা ফরেন ফাইন্যান্স, হাই কস্ট ফাইন্যান্স, সেখান থেকে আমাদের সরে আসতে হবে। ফরেন লোন থাকবে, একেবারে থাকবে না তা না, কনসেশনাল ফরেন লোন থাকবে, লং টার্ম ফরেন লোন থাকবে, যেগুলো মাল্টিল্যাটারালগুলো থেকে আমরা পাই, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এরকম। কিন্তু আরেকটা হলো যে ফরেন লোন লং টার্ম কনসেশনাল থাকবে, কিন্তু যেখানে না হলেই নয় সেখানেই থাকবে। আমি যত্রতত্র প্রজেক্ট, যে কোনো মূল্যের প্রজেক্ট নিয়ে আমার লোন লাইবিলিটি বাড়িয়ে এবং যেটার কারণে আমার পেমেন্ট অব্লিগেশন বাড়িয়ে বিপদে পড়ার তো কোনো মানে হয় না। হ্যাঁ, আগামী অর্থ বছরের জন্য আমাদের জিডিপি গ্রোথ টার্গেট করা হয়েছে 6.75, আর চলতি অর্থ বছরে আমরা কতটা অর্জন করতে যাচ্ছি? বিলো 6 অর্থাৎ 5.6 অ্যারাউন্ড এরকম। অন্যদিকে আমাদের ইনফ্লেশন প্রায় ডাবল ডিজিটে পৌঁছে গেছে, তার মানে কি আমার ইকোনমি সাইজ ছোট হয়ে যাচ্ছে নাকি? মানে ইকোনমিক অ্যাক্টিভিটি কিছুটা তো শ্রিঙ্ক করছে, সাইজ ইনফ্লেশন, এবং আপনি ডলারের যদি লোকাল কারেন্সি ডেপ্রিসিয়েশন হয়, গ্লোবাল স্ট্যান্ডার্ডে তো একটু ছোট হয়। এখন ব্যাপারটা হলো যে ওই যে কয়েকটা আনরিয়ালিস্টিক টার্গেট বাজেটে আমি দেখতে পাচ্ছি, ওই রেভিনিউর মতোই এই গ্রোথ টার্গেটটাও আমি মনে করি আননেসেসারি এবং আনরিয়ালিস্টিক। কেননা আপনি 6.75, উইচ ইজ অ্যাকচুয়ালি আ ভেরি হাই গ্রোথ রেট, এই বর্তমান বাস্তবতা, এটা হলে আমি খুব খুশি হব, কিন্তু এটা কি হওয়া সম্ভব? কারণ ইম্পোর্ট কম্প্রেশনে আপনার র মেটেরিয়াল, ক্যাপিটাল মেশিনারি, সেগুলোর অ্যাক্সেস লিমিটেড, আপনার কস্ট অফ বিজনেস বাড়ছে বিভিন্ন কারণে, আপনার খরচ, ইনফ্লেশনের কারণে অনেক খরচ বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট বাড়ায় আপনার প্রাইভেট সেক্টর ফাইন্যান্সিং কিছুটা হলেও কমে আসবে, আর ওভারঅল মার্কেটের ডিমান্ড একটু কম আছে। মানুষের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস আর লো ইনকাম তো বটেই, তাদের খরচ আগের তুলনায় অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে তারা ইউনিট কনজামশন কমিয়ে দিয়েছে, তাহলে ডিমান্ডও একটু কম আছে। তাহলে এইরকম অবস্থায় আর ডলারের একটা বা লোকাল কারেন্সি এক্সচেঞ্জ রেটের ইনস্টেবিলিটি আছে, আমি প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছি না, এরকম অবস্থায় ইনভেস্টমেন্টও খুব বেশি বাড়ার কথা না। তাহলে তাই যদি হয়, আমি গ্রোথটা আসবে কোত্থেকে?
6.75। সুতরাং এখানে আমার মনে হয় একটা আনরিয়েলিস্টিক টার্গেট আছে, বাট এর চেয়ে বড় আমি বলবো এটার প্রয়োজনই ছিল না এত হাই গ্রোথ রেট টার্গেট করার। এগেইন আমার এই বছর তো বা আমার গত বছরও তাই ছিল, আমি মনে করি এই বছর আরও জরুরি হয়েছে সেই নিডটা, কারণ তৃতীয় বছরের মতো আমি একটা ডিফিকাল্ট পিরিয়ডে বাজেট দিচ্ছি। আমার গ্রোথে প্রায়োরিটি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না এই বছর। একটা লো গ্রোথ নাম্বার টার্গেট করলে তাতে লজ্জার বা এম্বারাসমেন্টের কিছু ছিল না, কারণ আমি টার্গেট না তার আরো বড় লজ্জা নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা করতে গিয়ে হয়তো আমার আননেসেসারি আমি ডাইভার্টেড হয়ে যাব, আলটিমেটলি অ্যাচিভ করতে পারবো না। আর আমি যদি স্টেবিলাইজ করি ফরেন এক্সচেঞ্জ রেজিম, তখন হয়তো শিফট করতে হবে। এক্স্যাক্টলি, ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সচেঞ্জ রেট, ইনফ্লেশন আমি যদি একটু কন্ট্রোলে আনতে পারি, সহনীয় পর্যায়ে আনতে পারি, পরের বছর থেকে আমি আবার গ্রোথ হয়তো বেটার টার্গেট করতে পারবো, তাতে তো কোনো সমস্যা নেই। কোভিডের সময় আমরা দেখেছি চায়না গ্রোথ টার্গেটই করেনি। এক্স্যাক্টলি, বেশ ক বছর ধরে চায়না সেটা করেছে, টার্গেটই করেনি। তো প্রায়োরিটি এখন গ্রোথ পার্সেন্টেজ না। এক্স্যাক্টলি, তো আমাদের ওইটা ওইভাবে মনে হয় আমাদের আশা দরকার ছিল আমি মনে করি। আপনি জানেন যে প্রত্যেকবার বাজেট দেবার পরে এটা দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। এক ধরনের মানুষ বলেন বা একটা শ্রেণী বলেন যে বাজেটটা খুব গণমুখী হয়েছে, এক শ্রেণীর মানুষ বলেন যে গণবিরোধী হয়েছে। এবারে বাজেটটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এক কথায় ব্র্যান্ড করা ডিফিকাল্ট, কারণ বাজেটের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, সব অ্যাঙ্গেল যে একইভাবে এবং একটা টার্মে যদি একে ব্র্যান্ড করতে হয় এটা আনফেয়ার হবে টু দ্য বাজেট। আমার তো মনে হয় যেটা বলেছি শুরুতে, আমরা বাজেটের দুই একটা ভালো উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি। বাজেটকে অ্যাম্বিশাস করা হয়নি, খুব একটু বাড়লেও খুব বড় করা হয়নি, এটা ভালো ভালো দিক। আমার মনে হয় এর সাথে সাথে এডুকেশনে বোধহয় এবার কিছু অ্যালোকেশন বেড়েছে, যদি জিডিপির সাইজ পার্সেন্টেজ ধরি, হেলথে কিছুটা বেড়েছে, এগুলো তো ভালো দিক আমি মনে করি। কিন্তু আরও কিছু দিক ছিল যেগুলো বোধহয় একটু কন্ট্রাডিক্টরি এসে গেছে। যেমন আমি একদিকে বাজেটের সাইজ কমাচ্ছি, মানি সাপ্লাই যাতে মার্কেটে না বাড়ে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি করের হার বাড়িয়ে ইনফ্লেশনের কষ্টটা হয়তো আরও বেড়ে যাবে এরকম উদ্যোগও নিচ্ছি। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি, আমি পানির দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছি। আর বিদ্যুতের দাম বাড়লে কিন্তু ইভেন আলটিমেটলি ফুড ইনফ্লেশন, কৃষির প্রোডাকশন কস্ট বেড়ে ফুড ইনফ্লেশনকেও হিট করবে। তো ওই যে সামগ্রিক যে ওভারআর্চিং এবং কনসার্টেড মানে একটা সমন্বিত চিন্তা, ওই জায়গাটায় আমরা ঘাটতি দেখছি। বাট উদ্দেশ্যটা মনে হয়েছে যে ইনফ্লেশনটা কন্ট্রোল করা দরকার, এটা একটা ভালো দিক আমি মনে করি। ডেভেলপমেন্ট বাজেটও খুব বেশি আগের তুলনায় বাড়ানো হয়নি, সেটা আমার মনে হয় ফরেন এক্সচেঞ্জ পার্টিকুলারলি ডলার ডিমান্ডে হেল্প করবে, এগুলো ভালো দিক। কিন্তু ওই যে আরও ভালো, এত বড় ডেফিসিট দরকার ছিল না, এত বড় ব্যাংক ফাইন্যান্সিংয়ে যাওয়ার প্রয়োজন ছিল না। ইভেন 90,000 কোটি টাকা যে ফরেন লোন টার্গেট করা হয়েছে, বর্তমান বাস্তবতা এটা বেশি, এটার প্রয়োজন ছিল না। ওই যে ডেফিসিটটাই যদি আমি কম রাখতাম তাহলে এগুলোও কম হতো। আর এভারেজে যে আমার সেন্ট্রাল থিম অন ট্যাক্স রেটকে আপনি কিভাবে ব্যবহার করবেন, সেই জায়গাটায় বোধহয় বিজনেস ফ্রেন্ডলি ট্যাক্স রেট, এটা যেহেতু করের হার অনেক জায়গায় বাড়ানো হয়েছে, সেটাকে কি আমরা ভালো বলতে পারবো নাকি আমার মনে হয় না। আর সার্টেনলি প্রেশার রিলিফ, ইনফ্লেশনারি প্রেশার রিলিফে সেটা হেল্প করবে না। জনাব মাসুদ রিয়াজ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এফি টক্স এ পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।